সোশ্যাল মিডিয়াতে তুমি একটা সুন্দর মেয়েকে দেখলে, তোমার তাকে পছন্দও হলো, কিন্তু তারপর তুমি জানতে পারলে সে একজন খুনি। তুমি কি তাকে সুন্দর হওয়ার জন্য ক্ষমা করে দেবে? এরমই একটা কেস 2013-তে ঘটেছিল আমেরিকাতে। টিকটকে ইজাবেলা ফেমাস হয়েছিল তার মুখের কিউট এক্সপ্রেশনের জন্য, কিন্তু সে তার এই মুখের এক্সপ্রেশনটা কোর্টে বসে করছিল। কেন জানো? কারণ সে তার নিজের মাকে খুন করেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, সে তার নিজের মাকে খুন করে এই ধরনের এক্সপ্রেশন কোর্টে বসেই করছিল। আর তাকে দেখে অনেকেই বলেছিল এত কিউট মেয়ে নাকি কখনো কোনোদিন খুনই করতে পারে না, তাই জন্য তার যে শাস্তিটা সেটা কম করে দিতেও বলে। তো চলো এই কিউট ইজাবেলার আসল স্টোরি কী ছিল সেটা জানা যাক। ইজাবেলা গুজমান 18 বছর বয়সে একটা হাই স্কুলে পড়া স্টুডেন্ট ছিল। ইজাবেলা আমেরিকার কলোরাডো বলে একটা জায়গাতে থাকতো। তবে ইজাবেলা ওর মার সাথেই থাকতো, কারণ 6 মাস আগে ওর মার আর বাবার ডিভোর্স হয়ে গেছিল। আর কোর্ট থেকে ডিসাইড করে দিয়েছিল যে ইজাবেলাকে ওর মার কাছেই রাখতে হবে। ইজাবেলা অন্য সাধারণ টিনেজার মেয়েদের মতোই ছিল। ওর কোনো কিছু করারও ইচ্ছা ছিল না, কোনো কিছু হওয়ারও ইচ্ছা ছিল না। এমনকি খুব কম নাম্বার পেয়েই ও পাশ করতো। যতদূর জানা গেছে ছোটবেলা থেকেই মেয়েটা এরকমই ছিল। ওর মার কোনো কথাই ইজাবেলা শুনতো না। এমনকি কোনো সময় ওর মা যদি ওকে কিছু বোঝানোর চেষ্টা করতো, ও তখন জিনিসটা তো শুনতোই না, উল্টে সারা বাড়ি মাথায় করতো। একদিন তো এমনও ঘটেছিল, ইজাবেলার মা ওকে জাস্ট বলেছিল খাওয়া দাওয়ার পর নিজের বাসনটা তো নিজেই মাজতে পারিস। আর এটা বলা মাত্রই ইজাবেলা প্রচণ্ড রেগে যায়, আর রেগে গিয়ে ওর মাকে তো প্রায় মেরেই দিচ্ছিল। এবং এই কাজটা করার পর ও 3 দিন প্রায় বাড়ি ফেরেনি। 3 দিন বাড়ি না থাকায় ও যে খুব কষ্টে ছিল সেটা নয়, ওর বন্ধুদের সাথে বেশ ভালোই ছিল, কিন্তু এই 3 দিন ওর মার অবস্থাটা কি হয়েছিল সেটা ওর মাই একমাত্র বলতে পারবে। তো ইজাবেলা ওর মাকে একদমই পছন্দ করতো না। সবসময় ওর মার কাছে এটা নেব ওটা নেব বলে জিনিস নেওয়ার ধান্দাই থাকতো, এবং যখন কাজটা মিটে যেত ওর নিজের মতো নিজের ঘরেই চলে যেত। ওর মা সেই টাকাটা কোথা থেকে জোগাড় করবে সেই সব ভাবনা ইজাবেলার মধ্যে ছিল না। আর ইজাবেলা ওর মাকে এতটাই উল্টোপাল্টা কথা শোনাতো যে ডিভোর্স হওয়ার 1 বছরের মাথায় ওর মা ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দেয়। আর ইজাবেলা ওর বাবাকে অনেকটাই ভালোবাসতো, মানে ওর বাবাকেও বেশি পছন্দ করতো। আর ওর বাবা ছিল অনেকটাই বড়লোক, যে কারণে ওর বাবা ওকে এটা সেটা অনেক কিছু এনে দিত। তো সেই লোভেই ওর বাবার সামনে ও এই রকম কোনো কাজই করতো না, যেটা দেখে ওর বাবা উল্টে ভাবতো হয়তো ইজাবেলের মাই ওর বাবাকে মিথ্যে কথা বলছে। কিছু সপ্তাহ যাওয়ার পরই ইজাবেলার বাবা ওকে আবার ওর মার কাছে পাঠিয়ে দেয়, কারণ ইজাবেলার স্কুলটা অনেকটা কাছে ছিল, যে কারণে হয়তো ওর সুবিধা হবে, সেই কারণেই ওর মার কাছে ও পাঠিয়ে দেয়। কিন্তু ইজাবেলা ও তো ওর মাকে প্রচণ্ড ঘেন্না করতো, আর এসে আবার আগের মতো সেম কাজগুলোই করতে শুরু করে। ইজাবেলার মার নাম ছিল ইউন মি হয়, আর এই মহিলা খুবই ভালো মানুষ ছিলেন। ইজাবেলার বাবা আর ওর মা দুজনেই বিয়ের পর একটা স্টুডিও খুলেছিল। বিয়ের পর থেকে ওরা দুজন একসাথেই কাজ করত, কিন্তু ডিভোর্স হয়ে যাবার পরেও দুজনে একসাথেই কাজ করে। আর এই জিনিসটা ইজাবেলা কিছুতেই মেনে নিতে পারে না। ও ভাবে ডিভোর্স তো হয়ে গেছে, তো এখনও ওরা দুজন কেন কাজ করবে। আর ওরা দুজন খুবই ফ্রেন্ডলি কাজ করতো, মানে দুজনের মধ্যে কোনো হিংসা বা কিছুই ছিল না। ডিভোর্স হয়ে যাবার পরেও ওরা খুব ভালোভাবেই কাজ করতো। কিন্তু ইজাবেলার এই জিনিসটা একদমই পছন্দ ছিল না। ইজাবেলার মা একজন আর্টিস্ট ছিল, যার থেকে খুব কমই রোজগার ওর মা করতে পারতো। কিন্তু ইজাবেলা যেহেতু সবসময় জিনিস চাইতো, তাই ওর মা আবার পার্ট টাইম জবও শুরু করে। মানে দিনে প্রায় 12 ঘন্টা, মানে প্রতিদিন 12 ঘন্টা ইজাবেলার মা কাজ করতো, শুধুমাত্র ইজাবেলার জন্য জিনিস এনে দেবে বলে। কিন্তু ইজাবেলা এই জিনিসটা কখনোই বুঝতে পারেনি। ওর মার ফিলিংস নিয়ে সব সময় খেলা করেছে। আর এটা ছাড়াও একটা বড় জিনিস ছিল, এই টাইমে ইজাবেলার মায়ের একটা বয়ফ্রেন্ডও ছিল। ওর মা সব সময় চাইতো ইজাবেলাকে নিজের মনের মতো করে তৈরি করতে, কিন্তু ইজাবেলা কখনোই সেটা চায়নি, উল্টে আরও বেশি বেশি করে ঝামেলা করতে থাকলো। ওর মা ওর জন্য সব কিছুই করতো যাতে ইজাবেলা একটু শান্ত হয়, কিন্তু ইজাবেলা সেটা কখনোই বুঝতো না। বড় হওয়ার সাথে সাথে আমরা সবাই বুঝতে পারি কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা নয়।
কিন্তু ইজাবেলা এই জিনিসটা কখনোই বুঝতে পারেনি। ওর মা ওর জন্য কত কাজ করেছে, কত স্যাক্রিফাইস করেছে। উল্টে ও যত বড় হতে থাকলো, ও সব বড়লোক ফ্রেন্ডদের দেখতো আর ভাবতো যে আমার কাছে কেন এটা নেই, মা এত কাজ করলেও কেন ওকে আরও জিনিস দিচ্ছে না। আর এইভাবেই ওর মাকে আরও বেশি করে ঘেন্না করতে লাগলো। আর এই ঘেন্নাটাই একটা সময় মৃত্যুর কারণ অবধি হয়ে গেল। ইজাবেলার হাই স্কুলে ফাইনাল এক্সামের মাত্র 2 মাস বাকি। তার আগেই ইজাবেলা ওর স্কুলটা ছেড়ে দেয়। ইজাবেলার তেমন কোনো বন্ধুও ছিল না, আর স্কুল যাওয়া ছেড়ে দেওয়ার জন্য ওর মা ওকে কিছুই বলে না। ওর মা ভেবেছিল ইজাবেলার একটা বছর হয়তো টাইম নিতে চাইছে, তাই কিছু বলে না। তবে বাকি টিনের ছেলে মেয়েদের মতো ও কোনো পার্ট টাইম জবও করতো না, ও বাড়িতেই থাকতো এবং অনেকটা সময় ফ্রি পেত। কিন্তু বাড়িতে বসে ইজাবেলা অন্য কিছুই করছিল। বাড়িতে এবার ছেলে আনতে শুরু করে। এই বয়সী ছেলে মেয়েরা মানে একটা ঘরে একটা ছেলে আর মেয়ে থাকলে কি হতে পারে সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। আর ও এই ধান্দাটাই পড়ে গেছিল। এই জিনিসটা ওর মায়ের একটু সন্দেহ হয়, তাই একদিন অফিস থেকে ওর মা একটু তাড়াতাড়ি বাড়ি ফেরে। আর যখনই ওর মা মেন গেটটা খোলে, তখনই একটা ছেলে জানলা থেকে নিচে ঝাঁপ মারে। ছেলেটা একবার মাত্র ওর মার দিকে তাকিয়ে ওখান থেকে পালায়। ইজাবেলার মা তো সাথে সাথে ইজাবেলার রুমে যায় আর জিজ্ঞাসা করে ছেলেটাকে, যেটা শোনা মাত্রই ইজাবেলা আবার ওর মার উপর রাগ দেখায়। তবে ইজাবেলার মা সবটাই বুঝতে পেরে যায়, তাই ঘরে গিয়ে ইজাবেলাকে বোঝায় যে এই বয়সটা এই সব করার জন্য নয়, এই সব বয়সে ছেলেরা তোমার ফায়দা উঠিয়ে চলে যাবে। কিন্তু ইজাবেলা ওর মার কোনো কথাই শোনে না। ওর মা এসব একা হ্যান্ডেল করতে না পেরে সোজা ওর বাবাকে গিয়ে বলে। এতে ওর বাবা ওকে বকাঝকা করে, যেটা ইজাবেলা শোনার পর আরও রেগে যায় ওর মার উপর, যে কারণে ইজাবেলা 2-3 সপ্তাহ বাদে বাদে এবার করে বাড়ি ফিরত। তবে ও যে কোথায় যেত সেইটা জানা যায়নি। ইউনহি কোনোভাবেই ওর মেয়েকে সামলাতে পারছিল না। আর এই সময় ইউনহির যে বয়ফ্রেন্ড রায়ান সে ছিল, তাকে বিয়ে করে নেয়। আর দুজনকে বেশ ভালোই বাসত, আর দুজনে বেশ সুন্দরভাবেও সংসারটা শুরু করে। ইজাবেলার সৎ বাবা হলে কি হবে, ওকে ওর নিজের মেয়ের মতো করেই ভালোবাসত। রায়ান সবসময় ইজাবেলাকে ওর মনের পছন্দের মতো জিনিস এনে দিত, যাতে ইজাবেলা জিনিসগুলোকে পছন্দ করে, রায়ানকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই নয়, ইউনিকেও যাতে ভালোবাসতে শুরু করে। কিন্তু ইজাবেলা এর মর্ম কোনো দিনও দেয়নি। যতটা ওর মাকে ঘেন্না করতো, ঠিক ততটাই রায়ানকেও ঘেন্না করতো। প্রথম থেকেই ইজাবেলা ওর মাকে একদমই পছন্দ করতো না। আর এখন তো ওর মা এবার বিয়েও করে ফেলেছে, যে কারণে ইজাবেলা রাগ করে বাড়িতেও ফিরতো না। ইউনহি এসব সহ্য করতে না পেরে ইজাবেলাকে বাড়ির থেকে বার করে দেয়, যেটাই ইজাবেলা আরও রেগে গিয়েছিল এবং এবার ওর মাকে মেসেজ করতে শুরু করে। আর এই মেসেজটা কোনো সাধারণ মেসেজ ছিল না, ও রীতিমতো ওর মাকে খুনের হুমকি দিত। শুধু একবার নয়, বারবার এই ধরনের মেসেজগুলো পাঠাচ্ছিল, এবং যেটা দেখে স্বাভাবিক ওর মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওর মা ভয় পেয়ে বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দেয়। 18ই অগস্ট 2013 এসব দেখে শেষে বাধ্য হয়ে 18ই অগস্ট রায়ান পুলিশকে ফোন করে এবং যা যা হয়েছে সেগুলো সবই বলে। কিন্তু যখন পুলিশ ওদের বাড়িতে আসে তখন কাউকেই দেখতে পায় না, মানে সেই টাইমে ইজাবেলা বাড়িতেই ছিল না। তো সন্ধ্যাবেলার টাইম ছিল, পুলিশরা আবার ফেরত চলে যায়। কিন্তু যখন পুলিশরা ফেরত চলে যায় তখনই ইজাবেলা ঘরে ঢোকে। আর যখন ইজাবেলা ঘরে ঢোকে তখন ইউনহি ও যে মেসেজগুলো করছিল সেটার ব্যাপারে বলে। আর সেটা বলা মাত্রই ইজাবেলা আবার রেগে যায় এবং মা মেয়ের মধ্যে তুমুল ঝামেলা বেঁধে যায়। ইজাবেলা রেগে গিয়ে রান্নাঘরে গিয়ে প্লেট থেকে শুরু করে আর যা যা জিনিস ছিল সব রেগে ওর মার দিকে ছুটতে থাকে। তবে সেদিনই রাতে ঘরে ঢুকে ইজাবেলা ওর মাকে একটা লাস্ট মেসেজ করে, ইউ আর গনা পে ফর হোয়াট ইউ হ্যাভ ডান। তুমি অবশ্যই যা করেছো তার জন্য তোমাকে দাম দিতে হবে। এসব দেখার পর ইউনহি আর রায়ান দুজনেই খুব ঠান্ডা মাথায় ডিসাইড করে এই ব্যাপারটা নিয়ে ইজাবেলার সাথে কথা বলতে হবে। এবং পরের দিন ওরা তিনজন, মানে ইজাবেলা, তার সাথে ওর মা, বাবা মানে রায়ান, তিনজন মিলে একসাথে কথা বলে, যেটা ওর নিজের বাবা বোঝায় যে এরমভাবে চলতে থাকলে তোমার পুরো লাইফ বরবাদ হয়ে যাবে, জীবনে কিছু করতেও পারবে না, এমনকি সবার কাছে তুমি খারাপ হয়ে যাবে। যেটা শোনার পর ইজাবেলা কোনো কথা বলে না, চুপ করে সব কথা শোনে। যেটা দেখে ওর বাবা স্বাভাবিক খুব খুশি হয় যে এই প্রথমবার ওনার মেয়ে ওর সব কথা শুনেছে।
কারণ এর আগে তো ইজাবেলা ওর বাবার কথা কোনোদিন শোনেইনি। এরপর উনি উঠে নিজের মেয়েকে একটা হাগ করে আর তারপর ওখান থেকে চলে যায়। আর ইউনহি এসব দেখার পর এটাই ভাবে ওরা বাবা মারাই ভুল করেছে। প্রথম থেকে যদি ইজাবেলাকে এরমভাবেই ভালোবেসে বোঝাতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তবে যাওয়ার আগে ইজাবেলা ওর বাবাকে প্রমিস করে এরপর থেকে ও আর এরকম খারাপ কাজ কোনোদিনও করবে না। কিন্তু সবটাই ইজাবেলা নাটক করছিল, মানে ওর মাথায় আসলে অন্য কিছুই চলছিল। ও ঠিকই করে নিয়েছিল ওর মাকেও শেষ করে দেবে, আর ওর বাবাকে যা যা প্রমিস করেছিল ও সমস্তটাই মিথ্যে প্রমিস করেছিল। চারজন মিলে কথা বলার পর প্রতিদিনের মতোই ইজাবেলা ওর রুমে ঢুকে যায়। আর এরপর ইউনি রায়ানকে বলে, আমি স্নান করে আসি, তুমি গিয়ে রেস্ট করো, শুয়ে পড়ো, কালকে এমনিও তাড়াতাড়ি বেরোতে হবে। যেটা শুনে রায়ান বলে ওকে। বলে রায়ান তো চলে যায় এবং রায়ান গিয়ে যখন ঘরে শোয় তখন বাথরুম থেকে হালকা জলের শব্দ রায়ান পাচ্ছিল। আস্তে আস্তে শব্দটা জোরালো হচ্ছিল এবং সেই শব্দে রায়ানের হালকা ঘুমও পেয়ে যায়। কিন্তু হঠাৎ একটা জোরে শব্দ হয় আর তারপরে ইউনহি চিল্লে ওঠে, যেটা শোনার পর রায়ানের স্বাভাবিক ঘুম ভেঙে যায়। আরও ছুটে যখন বাথরুমের সামনে যায় দেখে দরজাটা বন্ধ আর ইউনহি ভেতর থেকে চিৎকার করছে আর হেল্পের জন্য বলছে। যেটা রায়ানও এবার চিল্লে চিল্লে বলে, প্লিজ ইজাবেলা তুমি আমার ওয়াইফকে ছেড়ে দাও, এবং একবার নয় বারবার দরজা ধাক্কাতে থাকে আর এই কথাটা বলতে থাকে। কিন্তু সেই সময়ে ইজাবেলার মাথায় কোনো কথাই ঢুকছিল না। ইউনহি রায়ানকে হেল্প করার জন্য অনেকবার বলছিল, কিন্তু রায়ানের সেই টাইমে করার কিছুই ছিল না। তাও ও 2-3 বার দরজা ধাক্কা দেয়, দরজা খোলে না দেখে ও নিচে চলে যায় আর পুলিশকে কল করে। আবার যখন উপরে আসে ও দরজায় আবার কান রাখে এবং দেখে জলের 2-1 ফোঁটা আওয়াজ আসছে, কিন্তু ইউনহির আর কোনো আওয়াজ আসছে না। এবং তারপর যখন নিচে তাকায় দেখে জলের সাথে রক্ত মিশে পার হচ্ছে, যেটা দেখেও ফাইনালি বুঝতে পারে ইউনহি ওকে ছেড়ে চলে গেছে। এবং এটা বোঝার পর ও এটাও বুঝতে পারে যে এবার ওর মরার সময় এসেছে। তাই জন্য ও আস্তে আস্তে পেছন দিকে সরতে থাকে। আর ইজাবেলাও তখন দরজাটা খোলে। ও ছুরি হাতে ছিল আর ওর চোখে মুখে রক্তও লেগেছিল, কিন্তু ইজাবেলা রায়ানকে কিছুই বলে না। ও সোজা আবার কিচেনে চলে যায় আর এমন একটা ভাব করে যেন ও এতক্ষণ ধরে কিছুই করেনি। রায়ান পুরোটা বুঝতে পেরে পুরো থমকে যায়। আরও যেটা দেখে সেটা খুবই ভয়ঙ্কর ছিল। তারপর তো পুলিশ আসে, কিন্তু ইজাবেলা ওখান থেকে চলে গেছিল, মানে পালিয়ে গেছিল। ইউনহিকে দেখার পর পুলিশ বুঝে যায় ওর মুখে 79 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এটা দেখে পুলিশও বুঝতে পারে ইজাবেলা ওর মাকে প্রচণ্ড ঘেন্না করত। পুলিশ তো এবার ভাবে যে ইজাবেলার এই রাগটা এবার অন্য কারোর উপরে গিয়ে না পড়ে, তাই সোজা ইজাবেলাকে খুঁজতে ওরা বেরিয়ে যায় এবং সারা জায়গা খুঁজেও ইজাবেলাকে কোথাওই পায় না। এবং রায়ানের মনে পড়ে ওদের পাশে একটা জঙ্গল আছে, সেটাতেও গিয়ে ইজাবেলা লুকাতে পারে। তাই পুলিশকে তো বলে এবং পুলিশ সেখানেও কিছু পায় না। তবে পরের দিন একটা আননোন নাম্বারে কল আসে পুলিশের কাছে এবং একটা মেয়েরই ভয়েস ছিল এবং বলে একটা ডেড বডি নাকি পড়ে আছে। এবং যখন পুলিশ ওখানে যায় কোনো ডেড বডি খুঁজে পায় না, তবে একটা গাড়িতে একটা মেয়েকে ওরা দেখতে পায়। ওর চোখে মুখে রক্ত লাগা ছিল এবং দেখে চিনে ফেলে এটাই ইজাবেলা। এবং যখন পুলিশ ইজাবেলাকে হাত করাটা পড়ায় ইজাবেলার কোনো রিয়াকশানই ছিল না। ও কোনো কিছুই বলছিল না, চুপচাপ পুলিশের হাত ধরে চলে যাচ্ছিল। সবার প্রথমে ইজাবেলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ ওর মাকে মারার সময় ওর হাতেও ছুরির আঘাত লেগেছিল। আর এরপরই কেসটা কোর্টে ওঠে আর সেখানে ইজাবেলা ক্যামেরার দিকে তাকিয়ে এরকমই ফেস করছিল এবং ওর এই ব্যাপারটায় কোনো ভ্রুক্ষেপই ছিল না যে ওই টাইমে ওর মাকেও মেরে ফেলেছে। আর তারপরই টিকটকে ভিডিওটা ভাইরাল হয় এবং সবাই এই ব্যাপারটাই বলে যে এত কিউট মেয়ে কখনোই একটা খুনি হতে পারে না। আর সেটা নিয়েই সবাই ডাউট করে আর জিনিসটাকে আরও ভাইরাল করে দেয়। আর এরপর ইজাবেলাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। আসলে ইজাবেলার স্কিজোফ্রেনিয়া নামক রোগটা ছিল। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, যেখানে ও অনেক ছোট থেকেই যে জিনিসগুলো ওর বাড়িতে হচ্ছে না সেইগুলোও শুনতে পেত। আর বারবার ঝামেলা এই সব শুনে শুনে ওর মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছিল। আর হয়তো এই কারণেই আজকে এই দিনটা দেখতে হলো। ইজাবেলা এখনও জেলেই আছে,
এখনও অবধি ছাড়া পায়নি। তবে হয়তো 1 বছর, 5 বছর বা কিছুদিন পরেও হতে পারে। তো দ্যাটস ইট, এটাই ছিল আজকের কেস। প্রথম থেকে তো মনে হচ্ছিল ইজাবেলাই দোষী, ওই দোষটা করেছে, ওই ওর মাকে খুন করেছে। কিন্তু পুরো কেসটা জানার পর হয়তো ওর ফ্যামিলিতেও অনেকটা দোষ ছিল। আমার মনে হয় ছোট থেকেই, যখন থেকে ইজাবেলা এই ধরনের কাজগুলো শুরু করেছে, তখন থেকেই ওরা যদি কোনো একটা ডক্টরের সাথে কনসাল্ট করতো, তাহলে হয়তো ওর রোগটা ওরা ছোটোবেলাতেই জানতে পারতো। তবে সবসময় বাচ্চাদেরকে দোষ দিলেও হয় না, কখনো কখনো বাড়ির বড়রাও দোষ করে ফেলে। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু আবার এদিক থেকে বিচার করতে গেলে একটা মাকে খুন করে ফেলা ব্যাপারটাও খুবই খারাপ। এতটা রাগ, এতটা ঘেন্না একটা মানুষের কখন হতে পারে? এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। তোমরা পুরোটা শুনলে, দেখলে, বুঝলে এবং তোমাদের মতামত কী সেটা অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।